রোজার শেষে আসবে রে ঈদ, খুশির সীমা নাই, আনন্দ আর ধরছে না কো শিশুর মনে তাই। ছোট বড় সবাই খুশি, শেষ হলেই রমজান, আসবে খুশি। মাতবে ঈদে উদ্বেলিত প্রাণ, নতুন পোশাক খুশির ঝলক, জ্বলবে নতুন আলো। ঈদের খুশি ভাগ করে নাও, সবাই থাকো ভালো। সারা বছর সবার মনে থাকুক ভালোবাসা, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই তো মনের আশা। আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বরাবরের মতো ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। তো আজকের ভিডিওতে থাকছে ঈদের পূর্ব প্রস্তুতি, আর সেই সাথে কিছু নাস্তা আইটেমস, টিপস সহ ফ্রোজেন পদ্ধতি, সাথে সংরক্ষণ। তো আশা করছি সবাই উপকৃত হবেন। তো প্রথমেই এখানে শেয়ার করছি কিছু গ্রোসারি বাজার। আর সবাই সাধ্য অনুযায়ী যদি কম বেশি ঈদের আগেই যদি বাজারগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের জন্য কাজের চাপ অনেকটাই কমে যাবে। তো আপনারা তো দেখেই নিয়েছেন এখানে বাজারের মধ্যে কি কি আইটেম ছিল। এখানে আদা রসুন ছিল, সেই সাথে ময়দা ছিল, তারপর হচ্ছে টমেটো কেচাপ ছিল, 3 ধরনের ছিল কিশমিশ, আরও ছিল সেমাই রান্নার জন্য দুধ, আর হচ্ছে সেমাই আর দুধ তো অবশ্যই লাগবে। চাইলে আপনারা নূর যে সেমাইগুলো পাওয়া যায় সেগুলো আগে থেকেই কিনে এনে যদি একটু ঘিয়ে ভেজে রেখে দেন, তাহলে ঈদের দিন আর কষ্ট হবে না রান্না করতে। আর এই তো এখানে আমি কিশমিশগুলো হচ্ছে রিপিল করে নিব একটা পটের মধ্যে। আর এভাবে যদি আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখি, সব কিছু হাতের কাছেই যদি থাকে, তাহলে আমাদের রান্নার সময় আর বেশি ঝামেলা পোহাতে হবে না। আর রান্নার সময় যদি সব কিছু হাতের কাছে থাকে, তাহলে কিন্তু গ্যাসও অনেক বেশি সাশ্রয় হয়। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি আগে থেকেই সব কাজগুলো একটু একটু করে আমরা গুছিয়ে রাখি, তাহলে আমাদের কাজের চাপ অনেকটাই কমে যাবে। তো এই তো এখানে হচ্ছে আমি চিনি রিপিল করে রাখবো। তো ঈদ উপলক্ষে আমরা কিন্তু নানান রকম বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে থাকি। তো চিনির তো অবশ্যই প্রয়োজন হয়। তো আমরা যদি চিনিটাও এভাবে খুব ভালোভাবে হচ্ছে বয়মের মধ্যে রেখে দিই, আর আপনাদের যাদের চিনিতে পিঁপড়া বা পোকা ধরে তারা চাইলে কিছু লং দিয়ে রাখতে পারেন। যেহেতু আমাদের এই দেশে সম্ভাবনা খুবই কম, এজন্যই হচ্ছে আমাদের প্রয়োজন হয় না। আর এই তো সেই সাথে হচ্ছে বাদাম। তো চাইলে আমরা বাদামগুলো এভাবে সব কিছু রেডি করে রাখতে পারি আগে থেকেই। প্রত্যেকটা জিনিস যদি আমরা আগে থেকেই সব কিছু বয়মের মধ্যে ঢেলে সব কিছু রেডি করে রাখতে পারি, তো আমাদের জন্য কাজের চাপটা অনেকটাই কমে যাবে। তো এবার চলে আসলাম আরও একটা গুরুত্বপূর্ণ কাজ শেয়ার করার জন্য, আর সেটা হচ্ছে শাহি গরম মশলা। আমরা ঈদের সময় বিভিন্ন রকম রান্নার ক্ষেত্রে শাহি গরম মশলাটা ব্যবহার করে থাকি। তো বাইরে থেকে না কিনে আমরা বাসায় তৈরি করে নিতে পারি এই ধরনের মশলাগুলো। তো আপনারা তো দেখেই নিয়েছেন এখানে আমি কি ধরনের মশলা ব্যবহার করেছি। আর এগুলো তো কম বেশি আপনারা সবাই চিনেন, এজন্য হচ্ছে আর নাম বলে দিলাম না। তো এই তো এখানে হচ্ছে যে মশলাগুলো একটু টেলে নিতে বেশি সময় লাগে, সেগুলো হচ্ছে আগে ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে জিরা তেজপাতা এগুলো আমি লাস্টে দিয়ে দিলাম, যেহেতু জিরা তেজপাতা এগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে পুড়ে যায়, এজন্য একটু দেরি করে দিলেই ভালো হয় লাস্টের দিকে। তো ভেজে রাখা গরম মশলাগুলো কিছু সময় একটু ঠান্ডা করে নিয়েই হচ্ছে আমি এই তো গুঁড়া করে নিয়েছি। আর গুঁড়া করার পরে অবশ্যই আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করবেন, আর সেই সাথে হচ্ছে একটু লবণ মিক্সড করে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনাদের মশলার ঘ্রাণ একদম অটুট থাকবে। গরম মশলার ঘ্রাণ সতেজ এবং অটুট থাকতে অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন, আর কাচের জারে অবশ্যই সংরক্ষণ করবেন। তো এই তো এরপরে হচ্ছে কিছু জিরাও টেলে নিচ্ছি। তো একইভাবে জিরা টেলে নিয়েও হচ্ছে আমি এই তো গুঁড়া করে নিয়েছি। তো দেখা যায় জিরাও কিন্তু অনেক ধরনের রান্নার ক্ষেত্রে কাজে ব্যবহৃত হয়। আর এখন যেহেতু আমার মেশিন আছে, এজন্যই হচ্ছে আর গুঁড়া প্যাকেটটা কেনা হয় না। জিরা ধনিয়া আমরা বাসায় হচ্ছে গোটাগুলো কিনে এনেই হচ্ছে এভাবে হচ্ছে আমরা মেশিনেই গুঁড়া করে নিই, আর এটা স্বাদ তো আরও বেশি ভালো আসে, ঘ্রাণ। তো এই তো এরপরে আরও একটা টিপস শেয়ার করার জন্য চলে আসলাম, আর সেটা হচ্ছে আমাদের রান্নার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস, আদা রসুনের পেস্ট। তো এখানে আমি রসুন নিয়েছি, যেহেতু এখানে আমরা বেশিরভাগই বড় বড় রসুনগুলোই হচ্ছে আমরা এখানে পাই। তো রসুনগুলো আমি শক্ত অংশটা একটু কেটে ফেলে দিয়ে এরপরে হচ্ছে একটা হাতুড়ের সাহায্যে একটু ছেঁচে নিয়েছি। তো এভাবে যদি একটু থেতো করে নেওয়া হয়, তো দেখা যায় খোসাগুলো একদম আলগা হয়ে যায়।
আর খুব সহজেই খোসাগুলো চাইলে আপনারা পুতার সাহায্যেও একটু থেতো করে নিয়েই এভাবে করে নিতে পারেন। খুব অল্প সময়ে হচ্ছে আপনারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। তো যাই হোক, অফ ক্যামেরাতে খুব ভালোভাবে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে কুচি করে নিয়েছিলাম আদা রসুনগুলো। আদাটা কুচি করেছি আর রসুনটা যেহেতু আমি একটু থেতো করে নিয়েছি, এমনিতেই এগুলো অনেকটাই থেতো হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে আর কুচি করে নেওয়ার প্রয়োজন হয়নি। তো যাই হোক, অফ ক্যামেরাতে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় অবশ্যই একটু লবণ আর হচ্ছে সরিষার তেল অথবা সয়াবিন তেল ব্যবহার করবেন। তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত আপনাদের আদা রসুনের পেস্ট অনেক বেশি ভালো থাকবে, ফ্রেশ থাকবে, টাটকা থাকবে, কোনো গন্ধ হবে না, সেই সাথে হচ্ছে ফাঙ্গাস পড়বে না। আর অবশ্যই কাচের বয়ামে সংরক্ষণ করার চেষ্টা করবেন। আর সেই সাথে ডিপ ফ্রিজে রাখতে তো একদমই ভুল করবেন না। তো যাই হোক, এবার চলে আসলাম নাস্তা আইটেমস, ফ্রোজেন আইটেমসগুলো শেয়ার করার জন্য। এখানে প্রথমেই হচ্ছে একটা খামির তৈরি করে নিব। তো অলরেডি আমি খামির তৈরি করে নিয়েছি। আমি ময়দা দিয়ে হচ্ছে সিঙ্গাড়া তৈরি করার জন্য ডো রেডি করে রেখেছি, তো রেস্টে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে সিঙ্গাড়ার পুর রেডি করছি। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছু সময় একটু ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তো আদা রসুনের পেস্ট কিছু সময় ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়া আর সাথে একটু পানি দিয়ে দিলাম। আর দিব এখানে হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া। তো কিছু সময় হচ্ছে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আলু, সেই সাথে গাজর আর হচ্ছে কিছু ফ্রোজেন কাঁচা ছোলা ছিল, সেগুলো দিয়েছি। তো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলার মধ্যে কষিয়ে নিব ঢাকনা দিয়ে। আর কষানোর মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আর সেই সাথে হচ্ছে আমি এখানে সিদ্ধর জন্য কিছু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর লাস্ট দিকে দিয়ে দিলাম এখানে হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া। আর এই পাঁচফোড়নটা লাস্ট দিকে দিলেই অনেক বেশি ঘ্রাণ আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেই সাথে এখানে আরো কিছু কুচানো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর অবশ্যই সবাই আপনারা চেষ্টা করবেন এই পাঁচফোড়নের গুঁড়াটা দেওয়ার জন্য। আর লাস্টের দিকে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। তো যাই হোক, সিঙ্গাড়ার পুরটা রেডি করে ঠান্ডা করতে দিয়েছি। আর এই তো এদিকে হচ্ছে সিঙ্গাড়া বানাতে চলে এসেছি। সিঙ্গাড়ার উপরের আবরণটা তৈরি করার জন্য এই তো আমি খামিরটা ডোটা খুব ভালোভাবে আরও একটু হচ্ছে মেখে নিয়েছিলাম। তো ছোট ছোট করে রুটির মতো হচ্ছে বেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে হচ্ছে আমি সিঙ্গাড়াগুলো তৈরি করে নিব। যেহেতু আমি খুব বেশি ভালো পারি না, যতটুকু পারি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর সিঙ্গাড়ার এই ডোটা তৈরি করার জন্য আমি ময়দার মধ্যে একটু লবণ দিয়ে আর তেল দিয়ে অনেক সময় নিয়ে হচ্ছে মেখে নিয়ে অনেক সময় নিয়ে ময়ান করে নিলে অনেক বেশি ভালো হয়। আর কিছু কালিজিরা দিয়ে দিয়েছিলাম আর অল্প অল্প নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই হচ্ছে আমি সিঙ্গাড়ার এই ডোটা তৈরি করেছি। আর সিঙ্গাড়ার ডোটা এমনভাবে তৈরি করতে হবে এটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, তাহলে দেখা যাবে সিঙ্গাড়াগুলো ভালো হবে না। আর আমি এই ডোটা তৈরি করে প্রায় 2 ঘন্টার মতো হচ্ছে রেস্টে রেখে দিয়েছিলাম। তো একটু শক্ত করেই হচ্ছে ডোটা তৈরি করে নিলে অনেক বেশি ভালো হয় সিঙ্গাড়া বানানোর সময়। আর কালিজিরা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খাওয়ার সময়। তো যাই হোক, একে একে আমি হচ্ছে সিঙ্গাড়াগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি খুব বেশি ভালো শেপ করতে পারি না, তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমি সিঙ্গাড়াগুলো তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এভাবেই হচ্ছে একটা ছড়ানো প্লেটে আমি ডিপ ফ্রিজে কিছু সময় রেখে দিয়েছিলাম। কিছু সময় রাখার পরে শক্ত হয়ে যাওয়ার পরে আমি জিপলক ব্যাগে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আর যখন প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী আমি ভেজে নিতে পারবো। তো এখানে আমি আরও একটা রেসিপি শেয়ার করছি। এখানে হচ্ছে ডিমের পিঠা তৈরি করব। তার জন্য হচ্ছে এখানে আমি ডিম নিয়েছি একটা, তার সাথে একটু লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি নর্মাল টেম্পারেচারের। তো খুব ভালোভাবে হচ্ছে আমি ডিমটা গুলে নিয়ে চিনিটা একদম যখন গলে গিয়েছে তারপরে হচ্ছে আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, সাথে কিছু কালো জিরাও দিয়েছি। আর এই ডিমের পিঠার খামিরে আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি, চাইলে আপনারা ডিম 2টাও ব্যবহার করতে পারেন যদি পরিমাণে একটু বেশি তৈরি করেন। আর এই ডোটা কিন্তু সিঙ্গাড়ার ডোর মতো খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, মিডিয়ামভাবেই তৈরি করে নিতে হবে। তো 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়ে তারপর এই তো পিঠা বানাতে চলে আসলাম। আর এই ডিমের পিঠাগুলো তৈরি করার সময় রুটিগুলো একদম পাতলা পাতলা করেই হচ্ছে যদি বেলে নেওয়া হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এই তো আমি আমার পছন্দ অনুযায়ী যেমন পারি তেমনই হচ্ছে পিঠার শেপগুলো দিয়ে নিচ্ছি। বিভিন্ন প্রকার ফুলের আকৃতি দেওয়া যায়, চাইলে নর্মালভাবেও হচ্ছে কেটে নেওয়া যায়। আর ময়দা দিয়ে এই ডিমের পিঠাগুলো কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে সংরক্ষণ করা যায়, একদমই নষ্ট হয় না। তো ঈদের আগেই যদি আমরা একটু কষ্ট করে এই ধরনের কাজগুলো করে রাখতে পারি নাস্তা আইটেমস, তাহলে দেখা যাবে বাসায় কোনো মেহমান আসলে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে
নাস্তাগুলো রেডি করে দিতে পারবো। আর আমি এই ডিমের পিঠার যে খামিরটা এটা তৈরি করার সময় একদম নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই তৈরি করেছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই মিষ্টিটা দিয়ে নিতে পারেন। যেহেতু আমি ভিডিওগুলো অনেক বেশি স্পিড দিয়েছি, না হলে দেখা যাবে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, আপনাদের কাছেও দেখতে অনেক বেশি বিরক্ত লাগবে। তো পিঠাগুলো বানানোর সময় আমি যে ডিজাইনগুলো দিচ্ছি এগুলো আপনারা প্লিজ দেখেই বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এগুলো তো বলে বোঝানো সম্ভব না। তো যাই হোক, এই তো অফ ক্যামেরাতে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে, আর পাতলা করে বেলে নিলেই অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি যতটুকু ময়দা গুলে নিয়েছিলাম আমার অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে আমি 3টা ট্রের মধ্যে পিঠাগুলো নিয়েছি, আমার অনেকগুলো পিঠা হয়েছিল। তো যেহেতু এই পিঠাগুলো অনেক দিন পর্যন্তই ভালো থাকে, এজন্যই এই তো আমি তেলে ভেজে নিব। তো তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু নিচ থেকে উপরে ভেসে আসছে, আর পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো এভাবে একে একে আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠাগুলো ভাজতে ভাজতে যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখনই পিঠাগুলো তুলে নিতে হবে, না হলে দেখা যাবে পিঠাগুলো তুলে নেওয়ার পরে গরম থাকা অবস্থায় আরো অনেক বেশি কালার চলে আসবে। তো এই তো আমি এপিট ওপিট করে খুব ভালোভাবে এই তো ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে হালকা কালার আসার পরেই তুলে নিয়েছি। আর এই তো এটা আমার পিঠার ফাইনাল লুক। পিঠাগুলো গরম অবস্থায় নরমই থাকে, যখন পিঠাগুলো একদম ঠান্ডা হয়ে যায় তখনই শক্ত আর ক্রিস্পি হয়ে যায়, খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পিঠাগুলো আপনারা অনেক দিন পর্যন্তই সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে কাচের বয়ামেই সংরক্ষণ করতে হবে। কাচের বয়ামে রেখে দিলেই পিঠাগুলো খুব ভালো থাকবে, কোনো গন্ধ হবে না, সেই সাথে নরমও হয়ে যাবে না, একদম ফ্রেশ আর ক্রিস্পি থাকবে। আর এই তো পিঠাগুলো ভেজে নেওয়ার পরে ঠান্ডা করার পরেই আমি এই তো বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। তো অবশ্যই ঠান্ডা করেই পিঠাগুলো রেখে দিতে হবে। চাইলে এগুলো ডিপ ফ্রিজেও রাখা যেত, যেহেতু পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও প্রায় 1-1.5 মাসের বেশি সময় নিয়ে ভালো থাকে, এজন্যই ভেজে নেওয়াটাই ভালো। তো যাই হোক, আমি পিঠাগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এই তো এখন চলে আসলাম অন্য আরও একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা গরুর মাংস দিয়ে সবজি দিয়ে সাথে পুলি পিঠা তৈরি করে নিব, ঝাল পুলি পিঠা। তো ঝাল পুলি পিঠা তৈরি করার জন্য আমি গরুর মাংসর কিমাগুলো আগেই একটু সিদ্ধ করে নিয়েছি, সমস্ত প্রকার মশলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। আর এর মধ্যে আমি বাঁধাকপি আর গাজর দিয়েছি। তো পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট ভেজে নিয়ে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে তারপরে আমি বাঁধাকপি আর গাজর দিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধ করা রাখা মাংসর কিমাও দিয়ে দিয়েছিলাম, সাথে একটু গোলমরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া তো অবশ্যই দিতে হবে। দিয়েই আমি এই তো ঝাল পুলি পিঠার এই পুরটা রেডি করে নিয়েছি। আর এই পুলি পিঠার আমি এই খামিরটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি রেসিপি। আর এটা তৈরি করা তো একদমই সহজ, আপনারা তো কম বেশি অনেকেই জানেন। সিঙ্গাড়া তৈরি করতে যেভাবে খামিরটা তৈরি করে নিতে হয় একইভাবেই তৈরি করে নিয়েছি, শুধু সিঙ্গাড়ার খামিরটা একটু শক্ত করতে হয়, আর এটা একটু নরম করলেই হয়ে যায়। উপকরণগুলো একদম সেমই, এজন্যই আর দুইবারে শেয়ার করলাম না আপনাদের সাথে। তো যাই হোক, এই তো ঝালপুলি পিঠাগুলো আমি এভাবে তৈরি করে নিচ্ছি, খুব বেশি ডিজাইন দিয়ে তৈরি করছি না, একদম নর্মাল ওয়েতেই তৈরি করে নিচ্ছি। তো যেহেতু পরিমাণে অনেকগুলোই তৈরি করে নিয়েছিলাম, এজন্যই হাতে এত বেশি সময় ছিল না, এজন্য একদম সিম্পলভাবে এভাবেই তৈরি করে নিয়েছি। তো এই তো অলরেডি অফ ক্যামেরাতে সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে একটা স্টিলের প্লেটে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজে দেখা যাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিলেই শক্ত হয়ে যাবে। তারপরে এগুলাকে আমি তুলে পলিথিনে বা জিপলক ব্যাগে করে রেখে দিতে পারবো। তো আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু এখানে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। তো ঈদের আগেই যদি আমরা একটু কষ্ট করে এই ধরনের পিঠাগুলো তৈরি করে রেখে দিই, তাহলে ঈদের মধ্যে আমাদের কষ্টটা অনেকটাই কমে যাবে। আমরা খুব সহজেই মেহমানদের এগুলা ভেজে দিতে পারবো, অথবা নিজেরাও বিভিন্ন ধরনের নাস্তা খাওয়ার সময়ও এগুলা ভেজে নিতে পারবো। তো স্মার্ট গৃহিণীদের কাজের চাপ কমিয়ে এভাবেই একটু বুদ্ধি খাটিয়ে সব কাজগুলো যদি করে নেওয়া হয়, তাহলে দেখা যাবে কাজের চাপ অনেকটাই কমে যাবে। তো যাই হোক, আজকে আমার এই ঈদের পূর্ব প্রস্তুতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। স্মার্ট গৃহিণীদের কাজের চাপ কমানোর জন্য খুব সহজ এবং সাধারণ কিছু আইডিয়া শেয়ার করলাম। আশা করছি আজকে আমার এই আইডিয়াগুলো, ছোট টিপসগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা।
আর অনেক বেশি ধৈর্য নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমার প্রিয় প্রিয় আপুরা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আর আপনাদের ভালোবাসা আর সাপোর্টই পারবে আমাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে। তো আজকে আমার এই ঈদ উপলক্ষে নাস্তা আইটেমসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, সেই সাথে পুরো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুল করবেন না। তো ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।